সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক এই মহামারীর মুহূর্তে তোমরা সকলেই বাসায় স্বাস্থ্যবিধি মেনে সকলেই ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা হয়েছে। আমরা আর কটা দিনের পরেই আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আবারও তোমাদের সাথে সরাসরি আমরা ক্লাসে উপস্থিত হতে পারবো। আশা করি তোমরাও আসবে, ক্লাস শুরু হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি সিলেবাস অনুযায়ী আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ে একাদশ দ্বাদশ শ্রেণীর অধ্যয়নরত শিক্ষার্থীদের দ্বিতীয় পত্র অধ্যায় 3 চলো তড়িৎ থেকে আমি আলোচনা এখনো শেষ করতে পারিনি, আর একটু আছে। এই আলোচনা পর্যায়ক্রমে চলবে। চলো তড়িৎ থেকে আজকের পাঠ আমি দিছি কিরশফের সূত্র। বিজ্ঞানী একজন বিজ্ঞানী সরল বর্তনীতে ওহমের সূত্র প্রয়োগ করা গেলেও জটিল বর্তনীর ক্ষেত্রে ওহমের সূত্র তেমন প্রযোজ্য হয় না। সেই জন্য বিজ্ঞানী কিরশফ জটিল বর্তনীর ক্ষেত্রে তিনি 2টি সূত্র উপস্থাপন করেন। তো এই সূত্র প্রয়োগ করে বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা, রোধ ইত্যাদি নির্ণয় করা যাবে। ওহমের সূত্র দিয়েও নির্ণয় করা যাবে, কিন্তু সেটা সরল বর্তনীর জন্য প্রযোজ্য। জটিল বর্তনীর ক্ষেত্রে আমাদের কিরশফ 2টি সূত্র উপস্থাপন করেন। প্রথম সূত্রটি হল জাংশন সূত্র। কোন বর্তনীর বিভিন্ন প্রবাহ মাত্রার, বলা হয়েছে কোন বর্তনীর বিভিন্ন প্রবাহ মাত্রার এর বীজগণিতিক যোগফল 0 হবে। অর্থাৎ এইখানে প্রথম সূত্রের দিকে লক্ষ্য রাখো, এটি একটা চিত্র। এই চিত্র থেকে তো আমরা এখানে এই চিত্রের মধ্যে দেখতেছি সামেশন অফ i = 0। সুপ্রিয় শিক্ষার্থী, জটিল বর্তনীর জন্য প্রথম সূত্রে জাংশন সূত্র বলল যে বিভিন্ন প্রবাহ মাত্রার বীজগণিতিক সমষ্টি 0 বা বীজগণিতিক যোগফলটা 0 হবে। সামেশন অফ i তোমরা এখানে বুঝো, এখানে i1 + i2 + i3 + i3 ইত্যাদি আছে, in পর্যন্ত আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখো, এইখানে বিভিন্ন প্রবাহ মাত্রাগুলোর একটা বিন্দু নেওয়া হয়েছে। তো ওই বিন্দু থেকে কিছু কিছু প্রবাহ মাত্রা দেখা যাচ্ছে ওই বিন্দুর দিকে আগত হচ্ছে, আবার ওই বিন্দু থেকে কিছু কিছু প্রবাহ মাত্রা দেখা যাচ্ছে যে বহির্গামী হচ্ছে। তাহলে যেমন রেলওয়ে জংশনে আমরা লক্ষ্য করি যে কিছু ট্রেন ওইখানে আসতেছে, আবার ওইখান থেকে কিছু ট্রেন চলে যাচ্ছে। তো এই যে আসা এবং যাওয়া, চিহ্নের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। যেগুলো প্রবাহ মাত্রা ওই বিন্দুতে আসতেছে সেটাকে ধনাত্মক ধরতে হবে, আর যে বিন্দু থেকে প্রবাহগুলো নির্গত হচ্ছে বা যে ট্রেনগুলো চলে যাচ্ছে সেটাকে আমরা ধরব ঋণাত্মক চিহ্ন। এই মিলিয়ে বীজগণিতিক সমষ্টি 0। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে অর্থাৎ এখানে বোঝা গেল একটা জিনিস, কোনো বৈদ্যুতিক বর্তনীতে যেটা চার্জ আসবে এবং যেটা চার্জ চলে যাবে এদের বীজগণিতিক যোগফলটা 0 হবে। অর্থাৎ এখানে যদি আমরা একটু চিন্তা করি যে তাহলে এখানে কি লেখা যায়, i1 + i2 + কয়টা আছে, 1 2 3 4 5 6, আরও নেওয়া যাবে, অসুবিধা নেই, +i4 + i5 + i6
সমান সমান 0। তো এইখানে I1 প্রবাহটার দিকে লক্ষ্য রাখো, ও বিন্দু থেকে এই প্রবাহটা কি হয়েছে, বাহির হয়ে চলে গেছে। তাহলে এইটা হবে কি, এইটা হবে ঋণাত্মক প্রবাহ, অর্থাৎ এখানে I1 এর সামনে -I1। আচ্ছা, I2টার দিকে লক্ষ্য রাখো, এটাও চলে গেছে, তাহলে প্লাস মানে যে -I2। I3টা কি করলো, I3টা এখানে আসলো প্রবাহটা, তীর চিহ্নটার দিকে লক্ষ্য রাখো, এখানে I3 প্রবাহটা এখানে জংশন বিন্দুতে চলে আসতেছে, তাহলে এটা পজিটিভ, তাহলে প্লাস I3 প্লাস I4 এর দিকে লক্ষ্য রাখো, I4টা চলে গেছে, তাহলে প্লাস মানে যে একবার করে দিলাম -I4। তারপরে I5টা কি হয়েছে, এও চলে গেছে -I4। ওহো, I3টা কি হয়েছে, I3টা প্লাস হলো, I4টা কি করলো, I4টা চলে বহির্গামী, তাহলে এটা হবে ঋণাত্মক। I5টাও বহির্গামী, তাহলে এটাও ঋণাত্মক। I6টা কি, এটা হলো অন্তর্মুখী, অর্থাৎ এখানে প্রবেশ করতেছে, তাহলে এটা পজিটিভ। যেগুলো আগত প্রবাহ ধনাত্মক, নির্গত প্রবাহগুলো ঋণাত্মক। এদের বীজগণিতিক সমষ্টিটা 0 সমান সমান 0। তাহলে আমাদের এই বীজগণিতিক যোগফল 0 হবে। ঠিক আছে, তো আমরা এইভাবে এটাকে জাংশন সূত্র থেকে আমরা বুঝলাম। সুপ্রিয় শিক্ষার্থী, এবার দ্বিতীয় সূত্রর নাম দেওয়া হয়েছে লুপ উপপাদ্য বা লুপ সূত্র। তো এই লুপ সূত্র, এটা সহজ মনে হলো, কিন্তু এই জিনিসটা একটু সামান্য জটিলতা আছে। তোমরা এখানে এই বর্তনীর ক্ষেত্রে এটা ইচ্ছাধীনভাবে আমরা নির্ণয় করতে পারবো, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এইখানে দেখো, এই চিত্রের মধ্যে এটা একটা লুপ, আবার এটা একটা লুপ, অর্থাৎ আমি বলতেছি বি এ ডি আবার বি, তাহলে এটা একটা লুপ সার্কিট বা বর্ধ বর্তনী। তো এই বর্ধ বর্তনীটি আমাদের তড়িৎচালক বলের উৎস আছে, আবার এইখানে কি আছে, রোধ আছে, আবার এইখানেও রোধ আছে। তাহলে আমরা এখানে ঘড়ির কাঁটার দিকে অথবা আরেকটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো তোমরা মনে রাখবে যে ঘড়ির কাঁটার যখন তুমি বিপরীত দিকে যাবে, তখন কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। তাহলে বলা হয়েছে, কোনো বর্ধ তড়িৎ বর্তনী পরিভ্রমণকালে যেসব বিভব পরিবর্তনের সম্মুখীন হতে হয়, তাদের বীজগণিতিক যোগফল 0। তাদের বীজগণিতিক যোগফল 0 হবে। অর্থাৎ কোনো বর্ধবর্তনীতে বা কোনো নিলয়ে তড়িৎচালক বল অতিক্রম করতে গিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আর রোধ অতিক্রম করতে হবে। আচ্ছা, করার নিয়মটা কি? যদি আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই, তো মনে করো এখানে বি একটা বিন্দু, বি কি, বি একটা আমরা এখানে বিন্দু নিলাম। তো যে কোনো একটা বিন্দু নিতে পারো, তুমি সি বিন্দু নিতে পারো, তুমি এই ডি বিন্দু থেকে যাত্রা শুরু করতে পারো, এ বিন্দু থেকে যাত্রা শুরু করতে পারো, তোমার এইখানে ইচ্ছাধীনভাবে তুমি প্রয়োগ করতে পারবে। আচ্ছা, এখন দেখো, তো অনেক নিয়ম আছে। আমি বাম দিক ঘড়ি কাটার বিপরীত দিকে গেলে একটা সূত্র আসবে, নিয়ম আসবে, ঘড়ি কাটার দিকে যদি ঘুরে যায় তাহলে একটা নিয়ম আসবে। তো অতগুলো আমাদের মনে রাখা কঠিন হয়ে যাবে। তোমরা একটা জিনিস ফলো করবে, সেটা হলো, প্রথমে আসি বি এ ডি বি, এই বর্তনীর কথাটা আমরা আগে বলবো, বা লুপ, এই লুপটার কথা আগে বলবো। তো দেখো, এখানে যখন আমি বি থেকে যখন এতে আসতেছি, তখন কিন্তু আমাদের একটা ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎচালক বল, এইখানে আমাকে অতিক্রম করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে তো তোমরা একটা জিনিস মনে রাখো যে তড়িৎচালক বলের উৎস, এর অভিমুখটাই হচ্ছে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে। এটা মনে রাখবে, তড়িৎচালক বলের উৎসের অভিমুখ।
তো ওই অভিমুখে যদি তীর চিহ্নটা দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের এই মানটা ধরতে হবে পজিটিভ মান। অর্থাৎ এখানে আমাদের লুপ উপপাদ্যে বলা হলো সামেশন অফ ই সমান সমান সামেশন অফ আই আর সমান সমান 0। এইটা আমাদেরকে বলল। তাহলে এখন দেখো তাহলে সামেশন অফ ই সমান সমান সামেশন অফ আই আর সমান সমান 0। তাহলে দেখো এখানে তাহলে আমি কি বললাম, তড়িৎচালক বলের উৎসটা কি হইতে হবে, এর অভিমুখটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। যখন আমরা ওইটা অতিক্রম করব এবং ওই তীর চিহ্নটা ওই দিকেই থাকবে তখন এটাকে আমাকে লিখতে হবে ধনাত্মক দিয়ে। কিন্তু দেখো আমি ঘড়ি কাঁটা তো এদিকে ঘুরে, কিন্তু আমি ঘড়ি কাঁটা বিপরীত দিকে যাচ্ছি কিন্তু। তাহলে এখন দেখো বি থেকে আমি এতে আসলাম, কি পেলাম, একটা E1 পেলাম। তাহলে E1টা কি এবং তীর চিহ্নটা দেখা যাচ্ছে তার দিকেই কিন্তু আছে। তাহলে ওই দিকে যদি হয় এবং তড়িৎচালক বলের উৎসর অভিমুখটা যদি ওই দিকে হয় সেক্ষেত্রে আমাদের E1টা ধরতে হবে পজিটিভ। এবং এ থেকে যখন আমি ডিতে আসবো, অর্থাৎ এ থেকে এখানে রথ অতিক্রম করতে হচ্ছে আর প্রবাহ মাত্রা অতিক্রম করতে হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে I1 R1টা হবে নেগেটিভ। সুপ্রিয় শিক্ষার্থী, তার দিকেই যদি যাই রথ আর প্রবাহ মাত্রার গুণটা কি হবে, তার দিকে যদি তীর চিহ্নটা থাকে তাহলে ওই দিকটা হবে নেগেটিভ। তাহলে দেখো এখানে প্রবাহ মাত্রা আর রথের গুণফল এবং তীর চিহ্নটা তার দিকেই যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে হবে নেগেটিভ। আসিয়া তারপর আবার এখানে ডি বিন্দুতে আসলো, আবার ডি থেকে আমি বিতে যাচ্ছি, তাহলে ডি থেকে যখন বিতে যাচ্ছি তখন এই তীর চিহ্নটা তার দিকেই দেওয়া আছে, তাহলে সুতরাং এইটাও তখন নেগেটিভ চিহ্ন হবে। সুতরাং এর বীজগণিতিক যোগফলটা আমরা 0 দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, যখন আমরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে থেকে যাব তখন কি হবে, বি থেকে যখন আমরা এতে আসলাম ইলেকট্রোমোটিভ ফোর্স অতিক্রম করতেছি এবং ইলেকট্রোমোটিভ ফোর্সের অতিক্রম করার তার দিক অভিমুখটা হচ্ছে সেই দিকেই, সেই ক্ষেত্রে ধরতে হবে তড়িৎচালক বলের উৎসটা ধনাত্মক। আর I1 R1 অর্থাৎ প্রবাহ মাত্রা আর রোধের গুণফলটা তার দিকেই যদি হয় সেই ক্ষেত্রে হবে ঋণাত্মক। তাহলে এটা ঋণাত্মক হবে আর এটা ঋণাত্মক হবে আর এটা হবে ধনাত্মক। তাহলে এই হিসাবে বীজগণিতিক যোগফলটা হয়ে গেল 0। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার এই লুপের বর্ণনাটা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখন দেখো আমি এই গোটায় বর্তনীর জটিল বর্তনীটার আমরা দুই ভাগে ভাগ করছি। একটা এখানে একটা লুপ বি এ ডি বি, এটা একটা লুপ। এই বর্ধ বর্তনীতে আমরা কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করলাম, কারশফ হেয়ার দ্বিতীয় সূত্র প্রয়োগ করে, দ্বিতীয় সূত্র থেকে বি এ ডি বি এই লুপে আমরা কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করলাম, সমান সমান 0 পেলাম। আচ্ছা, এখন কি করব, এখন আরেকটা লুপ রয়েছে। তাহলে এই লুপের ঘটনা কি দেখো, আবার কারশফের দ্বিতীয় সূত্র আমরা এখন এই লুপে আমরা প্রয়োগ করব। অর্থাৎ এখানে যদি তোমরা একটা তীর চিহ্নটা তার মানে এই পেক দিয়ে ঘুরেছে, ঠিক আছে না, বি থেকে ডিতে গেলাম, হ্যাঁ বি থেকে ডি, তাহলে এইভাবে ঘুরতেছে, তাহলে এই চিহ্নটা আমরা এইভাবে দিতে পারবো। তাহলে এটাও আমাদের এইভাবে ঘুরলো, এটাও মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে আমি ঘোরাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে কি হলো, বি এবার এই বি এ ডি বিতে আমরা কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে এই সমীকরণটা পেলাম। এবার কি করব, এই জটিল বর্তনী বাম দিকে লুপে উপপাদ্য লুপে আমরা এটা প্রয়োগ করলাম এবং এই ডান দিকের বর্ধ বর্তনীটাতে এখন আমরা কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। অর্থাৎ বি ডি সি বি, বি ডি সি বি, এই লুপের মধ্যে এখন আমরা কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব, কিন্তু ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে যাচ্ছি আমি। তো লক্ষ্য রাখো, এখন তোমরাই বলতে পারবে, দেখো বি থেকে আমি ডিতে আসলাম, তাহলে কোনটা জিনিস পড়লো আমাদের, এই জিনিসটা পড়লো প্রবাহ মাত্রা আর রোধের গুণফল আমাদের পড়লো।
প্রবাহ মাত্রা আর কিসের গুণ পড়লো? রোধ। তাহলে দেখো বি থেকে যখন ডিতে আসা হলো তখন আমরা কি পড়লাম? প্রবাহ মাত্রা পেলাম আর রোধ পেলাম, কিন্তু বি থেকে যখন ডিতে আসলাম তার তীর চিহ্নটা উল্টা দিকে আসে। আর যদি তীর চিহ্নটা তার দিকেই পড়তো তাহলে কি হইতো? তাহলে এটা নেগেটিভ হয়ে যেত, কিন্তু এইটা তার উল্টো, তাহলে কি হবে? পজিটিভ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো আমার কথা। দেখো, আবারও দেখো, এর আগে বি থেকে এতে আসলাম, এটা পেলাম। আবার এ থেকে যখন আমি ডিতে গেলাম তার মানে I1 R1টা পেয়েছিলাম, তার দিকেই যেহেতু পাইছি সেই জন্য এটা হয়ে গেছিল কি? নেগেটিভ। কিন্তু বি থেকে যখন আমি ডিতে আসলাম I3 R3 পেলাম, তো যখন তার দিকেই যদি আমরা যেতাম তাহলে ওইটা কি হইতো? ওইটা হয়তো ধনাত্মক, কিন্তু দেখা যাচ্ছে তীর চিহ্নটা তার উল্টো দিকে আছে, তাহলে অবশ্যই এটা ঋণাত্মক হবে, ধনাত্মক হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে বি থেকে এবার ডিতে আসলাম, তার মানে প্রবাহের দিকটা কিন্তু তার দিকে নাই। তার দিকে থাকলে কি হইতো? নেগেটিভ হইতো, তার উল্টাটা আছে, তাহলে পজিটিভ হবে। তাহলে দেখো I3 R3 পজিটিভ দেওয়া হয়েছে, কোনো কিছু চিহ্ন না থাকলে এটা পজিটিভ ধরে নিতে হবে। গেল। তাহলে বি থেকে ডিতে আসি আমি এই জিনিসটা পেলাম, খুবই সহজ, মনে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন ডি থেকে সিতে যাব। এই ডি থেকে সি কোথায় কোথায়? এখন এইখানে পাইলাম। তাহলে ডি আর সি এর মধ্যে কি কোন জিনিসটা পড়লো? I2 আর R2। এখন দেখো এই I2 আর R2, আমি গেলাম ডি থেকে এদিক দিয়ে গেলাম সিতে, তার মানে তীর চিহ্নটা তার বিপরীত দিকে আছে। তাহলে বিপরীত দিকে থাকলে কি হবে? এটাও পজিটিভ হয়ে যাবে, I2 R2। এইখানে লিখলাম প্লাস I2 R2। এখন দেখো সি থেকে বিতে আসলাম, সি থেকে বি, তাহলে সি থেকে আমি বিতে পেলাম। তাহলে এখন দেখো সি থেকে বিতে আসলাম, এর মাঝে কি পড়লো? E2, দ্বিতীয় তড়িৎচালক বলের উৎস পড়ে গেল। তাহলে এখন দেখো আমি এই নেগেটিভ থেকে পজিটিভে গিয়েছিলাম, E1টা কি হয়েছিল? প্লাস হয়েছিল, কিন্তু সি থেকে যখন বিতে আসতেছি এখানে লক্ষ্য রাখা যাচ্ছে যে পজিটিভ থেকে নেগেটিভে আসছি, ঠিক আছে, কিন্তু তার দিকটা চিহ্নটা দেওয়া আছে বিপরীত। সেই ক্ষেত্রে কি হবে? অবশ্যই তখন ওই E2টা নেগেটিভ চিহ্ন হয়ে যাবে। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারতেছো। সমান সমান শূন্য। তাহলে আমরা এই বর্তনীটা, এই দুটো নিয়ম যদি তোমরা ফলো করো তাহলে আমরা জটিল বর্তনীর ক্ষেত্রে আমরা এই সূত্র দুইটা দিয়ে আমরা একটা উদাহরণের অঙ্ক করতে পারি। এই জটিল বর্তনীতে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আমরা অতি সহজেই জটিল বর্তনীর জন্য প্রবাহ মাত্রা, রোধ আমরা এগুলো নির্ণয় করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দেখো উদাহরণ আমি এখানে উদাহরণ দিয়ে দিছি, উদাহরণ 1। তাহলে এই উদাহরণটাতে একটু লক্ষ্য রাখো। তো এইখানে আমরা একটা বৈদ্যুতিক সার্কিট লক্ষ্য করতেছি। এই বৈদ্যুতিক সার্কিটটাতে দেখো কি কি জিনিস রয়েছে। এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে বা অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, যাই হোক না কোনো বহিরোধ আর অভ্যন্তরীণ রোধ যাই দেওয়া থাক না কেন, তো আমরা এটা রোধ 0.5 ওহম, রোধের একক ওহম পূর্বে আলোচনা করা হয়েছে। আর এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আছে I। তারপর আমি দেখলাম এখানে তড়িৎচালক বলে উৎসতে একটা ঋণাত্মক পাত আর একটা হলো ধনাত্মক পাত। তো এই দেখো এখানে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, আর এখানে একটা প্রবাহ মাত্রা চিহ্ন আছে, আর এখানে ফির আরেকটা বহিরোধ দেওয়া আছে। থাক, আমাদের আপত্তি নেই। তো আমরা কি বললাম যে বাম দিক থেকে যে বিন্দুগুলো আগত আমরা এমনভাবে সিলেক্ট করে নিব যাতে আমার এই সূত্র দুটো আমি এখানে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা অতি সহজেই এটা করতে পারি। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো যেহেতু এটা একটা বর্তনী, এই বর্তনীটাতে আমি একটা বিন্দু দিলাম, যাত্রা বিন্দু ধরলাম এইখানে বি। লক্ষ্য রাখো আমি বি থেকে আমি এতে আসব, তাহলে কি কি জিনিস পাবো? আসলে বি থেকে আমি কি আসবো? এ বিন্দুতে। তাহলে বি থেকে যখন এতে আসবো
তাহলে বি বিন্দু থেকে আমি প্রবাহ মাত্রা আছে এখানে আর রোধ আছে, তাহলে তার দিকেই আছে তীর চিহ্ন। তাহলে একটু আগে আমি কি বললাম, ওই দিক দিয়ে যাই যদি তার দিকে যদি তীর চিহ্নটা থাকে তাহলে এটা হবে কি নেগেটিভ। তাহলে আমাদের দেখো আই ছোট হাতের আর, তাহলে নেগেটিভ, তাহলে এখানে মানে সামনে মাইনাস চিহ্ন দিতে হবে, আই আর গেল। এখন তো এখানে আসিয়া এখানে তড়িৎচালক বলের উৎস পাওয়া গেল, তার তীর চিহ্নটা কিন্তু ওই নেগেটিভ থেকে পজিটিভের দিকেই আছে। তাহলে নেগেটিভ থেকে পজিটিভের দিকেই, নেগেটিভ থেকে পজিটিভের দিকেই, এবং E1টাও তার দিকেই। তাহলে দেখো এখানে কি হয়েছে, প্লাস চিহ্ন হয়ে গেছে E1। তাহলে আমাদের এটা অবশ্যই ইটা কি হয়ে যাবে, প্লাস ই। আমার কথা বুঝতে পারতেছো সুপ্রিয় শিক্ষার্থী? তারপরে কি মনে করে বি থেকে এতে আসলাম, এই জিনিসটা পেলাম, আবার ঘড়ি কাঁটা বিপরীত দিকেই ঘোরাচ্ছি কিন্তু। তাহলে এ থেকে আবার কোথায় যাব, বিতে। তাহলে দেখো এ থেকে বিতে যাওয়ার পর এখানে একটা তড়িৎ প্রবাহ মাত্রা আর রোধের গুণফল আছে, আমাদের দ্বিতীয় সূত্রে তাই বলছে। তাহলে এখানে আই এটা তোমরা বলো তো আই আর আর, তাহলে এখন এটি প্লাস চিহ্ন দিব না মাইনাস চিহ্ন দেব, তার দিকেই কিন্তু যাচ্ছি, তীর চিহ্নটা কিন্তু তার দিকেই আছে। আমি এ থেকে যখন বিতে যাচ্ছি আবার তীর চিহ্নটা তার দিকেই আছে, তাহলে কি হবে সেই ক্ষেত্রে, এইখানে তাকাও তো তীর চিহ্নটা আমি আই আর আর ওয়ান তার দিকেই গেছিলাম, মাইনাস চিহ্ন পেয়েছিলাম, তাহলে আমি মাইনাস চিহ্ন এখানে অবশ্যই দেব। সমান সমান এদের বীজগণিতের যোগফলটা কি হবে, শূন্য, আর তো নাই। এই আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারতেছ। আর একটু দেখো, সেটা হলো দেখো তাহলে আমরা এইখানে আমরা কিসের মান বার করব, তড়িৎ প্রবাহ বার করব, আই বার করব, অর্থাৎ এখানে আই সমান সমান হোয়াট, তার মানে আই এর মানটা কত, এই বর্তনী থেকে আমি কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আমি এখন অল্প সময়ের মধ্যে এই সমাধানটা করে দিব। দেখো তাহলে এইখানে মাইনাস আই ছোট হাতের আর, ইটাকে ওইদিকে পার করে দিব, তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস আই বড় হাতের আর সমান সমান প্লাস ইটাকে ওইদিকে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস ই। তাহলে এখানে মাইনাস সাইন একটা কমন নেওয়া যায়, মাইনাস আই যদি আমি কমন নেই তাহলে আর প্লাস ছোট বড় হাতের আর, ঠিক আছে, সমান সমান মাইনাস ই। তো এই মাইনাস ই উভয় পাশে আমাদের এই মাইনাস কেটে গেল। তাহলে এখন দেখো অতএব আই সমান সমান কি হবে, ই ডিভাইডেড বাই ছোট হাতের, এটা গুণ অবস্থা ছিল, এই টার্মটা এখন ভাগ হয়ে গেল আর প্লাস আর। এখন আমরা যদি মানগুলো বসেই, ই এর মান কত দেওয়া আছে, 2 ভোল্ট, 2 বসাইলাম। আচ্ছা এখানে দেখো তো বহিরোধের অভ্যন্তরীণ রোধের মানটা কত, 0.5। আচ্ছা তারপরে দেখো বড় হাতের আর এর মান কত দেওয়া আছে, 4.5 যোগ 4.5। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এটাকে আমরা এখন যোগ করব, 4.5 আর 0.5 যোগ করলে কত হয়, 5, তাই না, 5। তাহলে এখন 2 ভাগ 5 যদি ভাগ করি কত হয়, ভাগ জানা, তাহলে 0 পয়েন্ট দিলে শূন্য আসলো, 4 5 20, দেখো 0.4 অ্যাম্পিয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এই বর্তনীতে অল্প সময়ের মধ্যে আমরা কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই দুটো জিনিস যদি আমরা একটু বুঝে রাখি, এই সূত্র দুটো, এই লুপ উপপাদ্য নিয়ে, এই বর্ধবর্তনীর জন্য এই সূত্র, এই বর্ধবর্তনীর জন্য এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করে আমরা একবার মেমোরিতে নিতে পারি, তাহলে আমরা যেভাবেই হোক তোমরা ওই বর্তনীটাকে যে কোনো যাত্রা বিন্দু তোমরা সিলেক্ট করতে পারো, ওইখান থেকেই তোমার এই সূত্রগুলো হিসাব নিকাশ করে মান বসাবে। তোমরা অতি সহজেই তোমরা কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে তোমরা অতি অল্প সময়ের মধ্যে তোমরা এই উত্তরগুলো করতে পারবে। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারতেছো এবং আজকের যে পাঠের আলোচনা, সেই আলোচনাটা তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনতেছো এবং শুনছো। তোমরা অবশ্যই বইয়ের সাথে আরও কিছু উদাহরণ আছে, উদ্দীপক দেওয়া আছে, এগুলো তোমরা বাসায় গিয়ে ক্যালকুলেট করবে, সঠিকভাবে বুঝে শুনে তোমরা এই উত্তরগুলো করার চেষ্টা করবে, তাহলে অবশ্যই তোমরা আরও এক ধাপ এগিয়ে যাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।